সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘ সপ্তাহ ধরে আমাদের জন্য অপেক্ষা করার জন্য। আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোগ্রামে। বাট তার আগে আমরা বলে দিচ্ছি, আপনারা যখনই আমাদের সাথে জয়েন করবেন, আপনাদের কোনো প্রশ্ন রাখবেন, আপনারা অবশ্যই টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন এবং সরাসরি স্টুডিওতে কনসেন্ট্রেট করবেন। পাশাপাশি আপনাদের প্রশ্নটা একটু সংক্ষেপ করে ছোট করে নিলে আমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে আমরা আরও বেশি বেশি দর্শকের প্রশ্ন জবাব দিতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনারা জানেন আমাদের এনটিভি ইউরোপের আইন ও অধিকার একটি জনপ্রিয় লিগ্যাল প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা সাধারণত অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন, ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সাম্প্রতিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। পাশাপাশি আমরা চেষ্টা করি আমাদের আশেপাশে ছোটোখাটো যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলোর ব্যাপারে, যেই ঘটনার একটা ইফেক্ট আমাদের সাম্প্রতিক জীবনে সবসময় থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে এখন কোভিড-19 খুব বেশি করে প্রকোপ দেখা দিয়েছে, অনেকে সংক্রমিত হচ্ছে এবং প্রতিদিনই আমরা আমাদের অনেক প্রিয়জনের মৃত্যুর খবর শুনছি, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং তার পাশাপাশি আজকেও আমরা আমাদের একজন প্রিয় বিজ্ঞ লার্নেড ব্যারিস্টারকে হারিয়েছি, যিনি সুপ্রিম কোর্টে অনেক দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করছিলেন অত্যন্ত যশের সাথে। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিষয় নিয়ে একটু কথা বলবো, আমাদের আজকের গেস্ট সে বিষয়ে কথা বলবে। পাশাপাশি যে যারা আপনাদের আত্মীয় স্বজন ইউকে এবং বাংলাদেশে মৃত্যুবরণ করেছে করোনা নিয়ে, তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আমাদের প্রোগ্রামে আমাদের সাথে বরাবরের মতো আছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা, যিনি দীর্ঘদিন ধরে বাঙালি কমিউনিটি সেবা দিয়ে যাচ্ছেন এবং যিনি একাধারে একজন সলিসিটর এবং ব্যারিস্টার, যিনি জে কে সলিসিটর প্রিন্সিপালের দায়িত্বরত আছেন। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে সরাসরি। রাজা ভাই, কেমন আছেন? আমি জানি আপনি একটু ব্যথিত, কারণ যার কথা তুমি বলছিলে তানভীর পারভেজ টিঙ্কু, সে আসলে আমার ছাত্র ছিল লন্ডনে যখন সে পড়াশোনা করেছিল। তো তার সাথে আমার দীর্ঘদিন এই সময় ভালো একটা ঘনিষ্ঠতা হয়েছিল এবং ছাত্র হিসেবে সে খুব ব্রিলিয়েন্ট ছিল। যখন তার সাথে আমার প্রথম পরিচয় হয়, সে আমাকে বলল যে আমি 2 বছরে LLB শেষ করতে চাচ্ছি। আমি একটু অবাক হয়েছিলাম, কারণ এই আমাদেরই অনেক বড় বড় ব্যারিস্টার সলিসিটররা যারা তারা এই 3 বছরে 4 বছরের LLB করতে 6, 7, 8 বছর লাগিয়ে দেয় এবং সেখানে 2 বছরের ভিতরে 9 পেপার শেষ করে গ্র্যাজুয়েট এন্ট্রি রুট যেটা ছিল, সেটা একটা বিরাট ব্যাপার ছিল। তো যাই হোক, আমি দেখলাম যে সে খুব কমিটেড ছিল এবং তার প্রথম থেকেই সে খুব দৃঢ় চিত্তে যে না, এটা আমি করতে পারবো। তো যাই হোক আর কি, আল্লাহর অশেষ রহমতে সে কিন্তু 2 বছরের ভিতরেই এবং খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো মার্কস নিয়ে সে কিন্তু এই LLBটা কমপ্লিট করলো এবং তার পরের বছরই সে ব্যারিস্টারি করে সে চলে গেল। সে কিন্তু এখানে একটা মুহূর্ত সময় নষ্ট করতে চায়নি এবং সে কিন্তু বাংলাদেশে LLM না করে LLB অনার্স করেই চলে এসেছিল যে আমি সময় নষ্ট করব না। তার বাবা বাংলাদেশের একজন ভালো দেওয়ানি উকিল ছিলেন, খুব নাম করা, খুব যশের সাথে উনি প্র্যাকটিস করেছিলেন। তো টিঙ্কু সেখানে গিয়ে সে সুন্দরভাবে অতি কয়েক বছরের ভিতরে সে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। তো খুবই দুঃখজনক যে তার মতো একজন এরকম একজন প্রতিভাবান আইনজীবীর অকাল মৃত্যু। আমরা সবাই ল ডিপার্টমেন্টের সবাই অত্যন্ত ব্যথিত, আর আমি তার শিক্ষক হিসেবে তো অবশ্যই আমি খুবই দুঃখিত হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই আমি সেই সংবাদটা পেলাম। ইনফ্যাক্ট গতকালই আমি ফেসবুকে পেয়েছিলাম যে সে খুব মারাত্মকভাবে অসুস্থ। হ্যাঁ, পারভেজ ভাই আইসিইউতে ছিলেন, আমরা জানতাম, কিন্তু মানে চলে যাবেন এটা আসলে কেউ ভাবতে পারেনি। তো যাই হোক, আমাদের তো আসলে কিছু করার নাই। আমরা করোনার আরেকটা ভিকটিম, আমাদের কাছ থেকে আরেকজনকে, প্রিয় মানুষকে কেড়ে নিল। আল্লাহ, আমরা তো শুধুমাত্র দোয়া করতে পারি। এটার বিষয়ে আমরা যে কথাটা বারবারে আমরা আমাদের প্রোগ্রাম থেকে অনেকভাবেই আমরা সচেতন করার চেষ্টা করি। আমরা দেখছি যে বাংলাদেশে অনেকদিন থেকে এই দেশে ইউকেতে যে টাইমটাতে করোনা, সেই সেম টাইমে বাংলাদেশেও কিন্তু আগে পরে হচ্ছে, কিন্তু এতদিন চলে গেলেও দেখা যাচ্ছে যে
সরকারের পক্ষ থেকে বা অথরিটির পক্ষ থেকে আসলে সেরকম কোনো এক্সট্রা প্রিপারেশন এই পর্যন্ত নেওয়া হয়নি, অ্যাজ ইট ইজ আছে আর কি। এটা আসলে সবচেয়ে যেটা দুঃখজনক যে করোনার ব্যাপারে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক বেশি মানুষ বাইরে ঘোরাফেরা করছে বা যেটাকে প্রপার লকডাউন এরকম আসলে কিছু হয়নি। সবার আগে অনেক আগে আমরা দেখলাম যে গার্মেন্টস শিল্পকে আবার ওপেন করে দেওয়া হলো, এবং আমি যখন ফোন করি শুনি যে মানুষ ঠিকই হোটেলে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। মানে লন্ডনও যে খুব ভালো লকডাউন আছে আমি বলবো না, এবং পুরো ব্যাপারটাই লকডাউন এই প্রোটেকশনের ব্যাপারে আমার রীতিমতো একটা রিজার্ভেশন আছে। তুমি জানো আমি এটা নিয়ে কথা বলেছি। সেখানে আমার মনে হয় যে বাংলাদেশে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বোধহয় 3 লক্ষের উপরে মৃত্যুর হার ছাড়িয়ে গেছে, সেখানে আমরা কিন্তু এ ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। এবং অনেক ধরনের কথাবার্তা আমরা শুনেছি এবং বুস্টিং কথাবার্তা, যেমন আমাদের প্রধানমন্ত্রীকে যেটা আমরা সাদা বাংলায় বলি পাম দেওয়া, মানে তাকে চাটুকারিতার এমন একটা পর্যায়ে চলে গেল, বলা হলো যে করোনার চেয়েও শক্তিশালী হচ্ছেন শেখ হাসিনা। এই ধরনের কথাবার্তা বলে হয়তো একটি নেতাকে, নেতৃত্বকে হয়তো তুষ্ট করা হয়। ওয়েস্টার্ন কান্ট্রি চেয়ে বাংলাদেশের আসলে করোনার যে প্রোটেকশন যে ব্যবস্থাটা অনেক বেটার। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে বোধহয় এই মানে মৃতের সংখ্যা 9,000 সরকারিভাবে 9,000কে ছাড়িয়ে গেছে। তো এই ব্যাপারে আসলে সতর্ক হতে হবে। এবং তুমি তো জানো যে এই 9 এপ্রিল থেকে বাংলাদেশে যাওয়া কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, যাওয়া এবং আসা। তারপর তুমি বা আমি, আমাদের যে ক্ষীণ একটা আশা ছিল যে আমরা রমজানের আগে পরে হয়তো একটু দেশে যাব, সেটাও আপাতত আপনি যেতে পারবেন কিন্তু মনে হয় ইন করতে পারবেন না। হ্যাঁ, তো বললাম গেলে 14 দিন, আসার পরে 10 দিন আবার এখানে গভর্নমেন্টের যে হোটেলে থাকতে হবে এবং 750 পাউন্ড আপনাকে দিতে হবে। আর বাংলাদেশেও সেম, বাংলাদেশে গেলেও তো কম খরচ হচ্ছে না। তো এই জন্য আসলে এটা এখন আর একটা বিরাট হ্যাসেল। তবে আমি আশা করি এদেশ থেকে তো 12ই এপ্রিল থেকে মোটামুটি লকডাউন অনেকটা শিথিল হবে, এবং মেতে এবং পরবর্তীকালে জুনে পুরোপুরি উঠে যাওয়া উচিত আমরা আশা করি। যদি আমরা জানি যে এর মধ্যে বোধহয় ইউরোপের কোনো দেশে আবার তারা লকডাউন দিয়েছে, বাংলাদেশে কিন্তু 1 সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে। এবং আমি আজকে সকালে আমার কিছু ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওরা বলছে যে এটা প্রলং হতে পারে এবং ইট মাইট গো আপ টু লাইক রমজান শেষ পর্যন্ত, ঈদ পর্যন্ত চলে যেতে পারে। আমাদের তো হলে রমজানে যদি লকডাউন দেয় তাহলে তো মানুষ মসজিদে তারা পড়তে পারবে না। হয়তো মসজিদটাকে এক্সাম্পশন করেও রাখতে পারে। এটা নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে, কারণ এই মসজিদকে কেন্দ্র করে যে একটা বাণিজ্যিক একটা যে চিন্তা ভাবনা মানুষের থাকে, যে 1 মাস মানুষ মসজিদে যাবে না, মসজিদে দান খয়রাত হবে না, শবে কদরের রাতে আদায় হবে না, এটা নিয়ে কিন্তু অনেকেই বিক্ষিপ্ত, মানে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়বে। এই দিকটাও দেখার দরকার আছে। জি রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আর কিছু আলোচনা করব, টপিক ওয়াইজ আলোচনা করব। আপনি যেটা আমরা লাস্ট সেগমেন্টে যে আলোচনা করেছিলাম যে অ্যাসাইলাম সম্বন্ধে আপগ্রেড এবং আপনার ইমিগ্রেশন পলিসি সম্বন্ধে যে আপগ্রেড, সেই বিষয়ে আমরা একটু অবশ্যই কথা বলবো। এরা আমরা চলে যাচ্ছি আমাদের কলারদের কাছে যারা ওয়েট করছেন। প্রিয় কলার, আপনারা দেখছিলেন এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর, যিনি JKS সলিসিটর প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। আমরা চলে যাচ্ছি আপনাদের কলার। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে কে আছেন? হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভাই সব ভালো, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো। আপনার প্রশ্নটা করুন। আমার 2-3টা প্রশ্ন আছে। আমি এই দেশে আমার প্রাইমারি ক্যারার সিটেট কার্ড পাইছি, তো আমি ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছি। তো আপনার পিছনে কি যেন একটা সাউন্ড হচ্ছে ভাই, আপনার টিভি ভলিউমটা ডাউন করে দেন। আমি সেটেল ভাইয়া আপনার টিভি ভলিউমটা ডাউন করে দেন। কমপ্লিট হইলে 2023 তে। এখন আমার প্রশ্ন হলো 23 তে আমি যখন সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করব, এই সময় আমার কি E1 অথবা B1 আর লাইক ইন দা ইউকে লাগবে সেটেল স্ট্যাটাসের সময় অ্যাপ্লিকেশন করার সময় একটা প্রশ্ন, মানে B1 অথবা লাইক ইন দা ইউকে লাগবে সেটেল স্ট্যাটাসের সময় করব আমি। আর 2 নম্বর প্রশ্ন হইলো আমার যে আমার আম্মা তো বয়স হয়ে গেছে 84, এখন আম্মা যদি দেশও যায় অথবা কোনো কিছু হয়, হেপেন হয় কিছু হয়, যে আমার কোনো সেটেল স্ট্যাটাসের কোনো সমস্যা হইব না? ও 2টা প্রশ্ন আছে আমার, প্লিজ।
জি রাজীব ভাই। ভাইয়া আমি আসলে আপনার পিছনে অনেক আওয়াজের জন্য পুরোপুরি বুঝতে পারলাম না। দর্শক তো আমরা আমি আপনাকে যেটা- আবারও রিকোয়েস্ট করছি আপনার টিভি ভলিউমটা ডাউন করে দেন, টিভি ভলিউমটা আমরা একটা সাউন্ড শুনছি ব্যাকগ্রাউন্ডে। ডাউন করে দিছি। হ্যালো, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি শূন্য শূন্য। জি জি, আপনার ভলিউম পিছনে একটা সাউন্ড হচ্ছে, এটা একটু অফ করে দেন, সাউন্ড তো কমাইছি আমি। বন্ধ করে দেন, কমাই আপনি আপনি জিরো টিভিতে শুনেন, এখানে শুনেন স্টুডিওতে। হ্যালো, প্রশ্ন করতাম আমি আবার। জি জি, প্রবলেম হচ্ছে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না ভালোভাবে। ওকে, শুনতেন না এখন? আপনি এটা বন্ধ করে টেলিফোনে আমাদের সাথে কথা বলেন। আমি তো টেলিফোনে করতেছি, জি টেলিফোনে জি, এবার আমরা শুনতেছি। হ্যাঁ রাজা ভাই আপনি কিছু কি- শব্দ। যেটা Hello? যেটা ভাই আমি যেটা আপনার কথা শুনে যেটুকু বুঝতে পারলাম যে আপনি ডেরিভেটিভ রাইট পেয়েছেন আপনার মার প্রাইমারি কেয়ারার হিসাবে, এটা কিন্তু ইউ ল আন্ডারে আপনি পেয়েছেন, যেটাকে আমরা বলি রেগুলেশন 16 অনুযায়ী আপনাকে দেওয়া হয়েছে। তো আমি আশা করি আপনাকে কি দেওয়া হয়েছে? আপনাকে 5 ইয়ার্সের লিভ দেওয়া হয়েছে? জি জি 5 বছর। জি। আপনি কি সেটাকে প্রি সেটেল স্ট্যাটাস বা কোনো কিছু করেছেন? জি প্রি সেটেল করছি। আচ্ছা, এখন যেটা হবে ভাই আপনি খুব ভালো করে আমার এই কথাগুলো শোনেন। যেটা হয়েছে যে আপনি তাদের হিসেব অনুযায়ী আপনি অবশ্যই 5 বছর পরে সেটেল করতে পারবেন, কিন্তু আমরা এর আগেও এই চ্যানেলে আমরা কিন্তু কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে যারা এরকম ডেরিভেটিভ রাইটে আসে তাদেরকে তারা সরাসরি সেটেলমেন্টে যাওয়ার যে স্টেজে তারা কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এবং তারা বলছে আগে তুমি হিউম্যান রাইটসে অ্যাপ্লিকেশন করে কোয়ালিফাই করে আসো। তো যখন আপনি 5 বছর পরে আপনি যাবেন তখন তারা আপনাকে হয় এই যে বললাম পুরোপুরি সেটেলমেন্ট স্ট্যাটাসে আপনাকে নিয়ে যাবে, যেটার জন্য আজকের আইনে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের দরকার নাই। 5 বছর পরে কি হবে এটা আমরা বলতে পারি না, আর আজকের লতে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট বা কোনো লাইফ ইন দি ইউকে নাই। কিন্তু ওই যে প্রবলেমের কথা আমরা বললাম যে কিছু কিছু কেসে আমরা জানি যে তারা বলেছে যে তুমি ইউ লতে যাওয়ার আগে তুমি হিউম্যান রাইটসে তুমি ঘুরে আসো, কারণ আপনি জানেন যে এই যে ডেরিভেটিভ রাইটের সাথে কিন্তু হিউম্যান রাইটসের একটা ভালো যোগসাযোগ আছে। তার মানে কি আপনার মা আপনার পরে ডিপেন্ডেন্ট, সো আপনার একটা আর্টিকেল 8-এর ক্লেম আছে, এবং তারা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্লায়েন্টকে তারা অ্যাডভাইস করেছে যে অ্যাপ্লাই আন্ডার আর্টিকেল 8। তো সেরকম একটা ঘটনা হতে পারে, হয় আর্টিকেল 8-এ আপনাকে অ্যাপ্লাই করতে বলতে পারে, অথবা আজকের নিয়ম অনুযায়ী আপনি হয়তো সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার আম্মার আল্লাহ মাফ করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডেরিভেটিভ স্ট্যাটাস নিয়ে প্রবলেম হতে পারে। সেখানে তারা বলতে পারে যে তুমি যার জন্য কেয়ারিং করছো সেই তো আর এখন নাই, প্রবলেম হতে পারে যদি না তারা আমাদের ইমিগ্রেশনের রুলে যে ধরনের একটা বেরিভমেন্টের একটা রুল আছে সেটার সাথে মিল করে কোনো রুল যদি তারা না করে। যাই হোক, যে কোনো অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে আউটসাইড দ্য রুল, কম্পেশনের এবং কম্পেলিং গ্রাউন্ডে। ধন্যবাদ। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ধৈর্য ধরে আমাদের অ্যান্সার শোনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। হ্যালো কলার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। আছি আলহামদুলিল্লাহ, মুজাহিদ ভাই, আপনারা ভালো আছেন? জি জি, ধন্যবাদ ভাইয়া আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আচ্ছা আচ্ছা, আপনাকে ওয়েলকাম। আমি ওই আপনাদের কথাগুলো শুনছিলাম আগে, বিশেষ করে ওই যে ব্যারিস্টার মঞ্জুর রাজা ভাই যেটা বললেন আর কি, যে বাংলাদেশের চাটুকারিতার ব্যাপারটা, এটা তো আমাদের বাংলাদেশে মানে এইসব করেই তো ওই যে আপনার কিছু লোক তাদের রুটি রোজগার করে, আর এই জন্যই আমাদের দেশের দুরবস্থা খালি হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে সচেতন মানুষরা সবাই এগুলা নোটিস করে। করোনার জন্য আমিও যেতে পারছি না, 3বার টিকিট চেঞ্জ করলাম এই নিয়ে। জি ভাইয়া, আমিও টেনশনে আছি, আমার তো 16 তারিখে একটা টিকিট আছে। জি, আমার আগামী মাসে 5 তারিখে আছে, তো আমি আবার চেঞ্জ করার চিন্তা করছি আর কি আপনার দেশের অবস্থার জন্য। জি আচ্ছা, আমার মাকে দেখতে যাবো ভাবছিলাম, কিন্তু অবস্থা তো সুবিধার না। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। আচ্ছা, হ্যাঁ ভাই, আমার দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আমার নিজের একটা এমপ্লয়মেন্ট ইস্যু আছে।
জি তো এমপ্লয়মেন্ট ইস্যুর জন্য কি আমি কোনো আপনাদের কাছ থেকে কোনো হেল্প পেতে পারবো? শিওর 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 আপনার প্রশ্ন আমরা করুন। আপনাদেরকে অবশ্যই বেসিক অ্যাডভাইস দিতে পারবো, এবং আপনি জানেন যে এমপ্লয়মেন্টের ব্যাপারে আপনি ল সেন্টারে গেলে বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে গেলে ওরা আপনাকে কিন্তু বিনা পয়সায় আপনাকে তারা প্রাথমিক বিভিন্ন কাজ নিয়ে তারা আপনাকে করাতে পারে, এবং আপনি বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স পেতে পারেন। নইলে আপনি যদি এমনি কোনো প্রাইভেট সলিসিটরের কাছে যান এটা কিন্তু খুব ব্যয়বহুল হয়ে যাবে। তো আপনি তাদের কাছে যেতে পারেন, আমাদের কাছে আপনি বেসিক অ্যাডভাইস অবশ্যই যতটুকু সম্ভব টেলিফোনে আমরা দিতে পারি। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। আমি চাচ্ছিলাম যে আপনারা যদি আমাকে কোনো নাম্বার শিওর ভাই আপনার প্রশ্নটা করুন, কোনো ফোন করে সমস্যা আর নেই। কি আপনার ওই যে এমপ্লয়মেন্ট ব্যাপারে একটু হেল্প নিতে পারতাম পরে, ধরেন সোমবারে বা মঙ্গলবারে ফোন করে। জি, এরকম কি যেটা সম্ভব? যেটা বললাম ভাই, আমরা তো আসলে কোনো টেলিফোন নাম্বার তো দিতে পারি না অনলাইনে। আপনাদের যদি আমাদের সাথে আপনার যোগাযোগ করতে হয় আপনাকে গুগল থেকে আমাদের নাম্বার নিতে হবে, এটা টেলিভিশন আপনাদের দেওয়াটা প্র্যাকটিসটার নাম সম্ভব। কি ভাই? এটা দেখেন অনুষ্ঠানের শুরুতে বা শেষে কিন্তু বলা হয়, আমরা সরাসরি দিলে তারা বলবে আমরা এখানে বসে নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করছি। আপনি এটা- ভাইয়া স্টুডিও থেকে- স্টুডিওতে কথা sorry, বলে আপনি আপনাদের- ডিটেইলসটা নিয়ে নিন, কোনো সমস্যা নেই। বাট আপনি এখন আপনার প্রশ্নটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের গেস্ট চেষ্টা করবেন আপনার অ্যানসার দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যে রিলিজিয়াস গ্রাউন্ডে আর আপনার ডিসেবিলিটি গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন, এখন আপনার এই ক্ষেত্রে আমি কি কোনো ধরনের মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারি এটা আপনার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য? জি, ওইটার নাকি জন্য আমার ভাইয়া নিজের খরচে এটা করতে হবে? জি ভাইয়া, ওইটার জন্যই আমি আপনাকে বলেছিলাম প্রথমেই যে যদি আপনি এ ব্যাপারে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিলিফ চান তাহলে আপনার জন্য বেস্ট হবে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বা ল সেন্টারগুলিতে যেতে। তাদের ফান্ডিং আছে, তারা আপনাকে প্রাথমিকভাবে যা যা করার তারা কিন্তু আপনাকে করে দেবে, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আপনি যদি কোনো প্রাইভেট কোনো ফার্মে যান সেক্ষেত্রে, কারণ যেহেতু এমপ্লয়মেন্টে তাদের তো আর লিগালি থাকবে না, তো তারা তখন আপনাকে চার্জ করবে, এবং জি। এটা কিন্তু যেহেতু একটা সিভিল মামলা এটা কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তা আমার অ্যাডভাইস হবে যে আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো কিংবা ল সেন্টার। আপনি থাকেন কোথায় ভাইয়া? সরি, আবার একটু বলবেন? আপনি থাকেন কোথায় ভাইয়া? আমি লুটনে থাকি। আচ্ছা, লুটনে আমার যতদূর বিশ্বাস লুটনে কিন্তু সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে আমাদের। জি। জি, আমাদের এইখানে যদি আমরা যেখানে আমাদের অফিস এই অঞ্চলে আমরা দেখেছি ইস্ট লন্ডনে কিন্তু সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে গেটোরিক্স রোডে, এবং টাওয়ার হ্যামলেটস ল সেন্টার বলে কিন্তু ল সেন্টার আছে, আবার হ্যাকনিতেও কিন্তু ল সেন্টার আছে। এই সমস্ত জায়গাগুলিতে ওদের কিন্তু কোয়ালিফাইড লয়ার আছে যারা আপনাকে প্রাথমিক থেকে শুরু করে এবং আপনাকে এই যে আপনাদের যে সমস্ত এজেন্সি বা ইউনিয়ন আছে তাদের সবার সাথে তারা কিন্তু কন্ট্যাক্ট করায় দিতে পারবে। তো এই জন্য আমার মনে হয় যে প্রাইমারিলি আপনি ওই সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যান, তাদের সাথে আপনি কথা বলেন, এক্সপ্লেন করেন, তারপরে তারা আপনাকে ফার্দার ডাইরেকশন আপনাকে দেবে, এবং তারা আপনাকে অ্যাসেস করে বলেও দেবে যে আপনি যদি এটাকে নিয়ে ট্রাইব্যুনালে যান তা আপনি কতটা এখানে লাভবান হতে পারবেন। এবং আপনি যে 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 প্রসঙ্গটা তুললেন এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে রিলিজিয়াস গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন। আমরা জানি, আমরা যখন অনেক আগে ছাত্র ছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই দেশের যে বিখ্যাত জাজ লর্ড ডেনিং, তিনি কিন্তু ফ্রাইডেতে একজন ছুটি চেয়েছিল কাজের নামাজে যাওয়ার জন্যে, সেটাতে যে তাকে দেওয়া হয়নি এবং ডিসক্রিমিনেশন হয়েছিল, লর্ড ডেনিং কিন্তু সেখানে এমপ্লয়ারের পক্ষে রায় দিয়েছিলেন। তো সেখান থেকে আমরা মনে করি এখন আমরা অনেক মুভ করে এসেছি। ব্রিটেন এখন একটা মাল্টিকালচারাল মাল্টি ফেথের একটা দেশ, এবং আমাদের তো ওই যে প্রিন্স চার্লস বলেছেন উনি যদি কোনোদিন রাজা হন তবে উনি কিন্তু আর ডিফেন্ডার অফ ফেথ হবেন না, উনি হবেন ডিফেন্ডার অফ ফেথস। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে ব্রিটেনে খালি একটা ফেথ নয়। আপনি জানেন যে ব্রিটেনে কিন্তু অ্যাংলিকান চার্চটা হচ্ছে রাষ্ট্রধর্ম, এবং কুইন কিন্তু এই অ্যাংলিকান চার্চের উনি কিন্তু হেড। ব্রিটেন কিন্তু ওই পোপকে তারা তাদের রিলিজিয়াস হেড হিসেবে মানে না, কিন্তু সেখানে চার্লস বলেছেন উনি হবেন নট ডিফেন্ডার অফ ফেথ বাট ডিফেন্ডার অফ ফেথস। তো এই সমস্ত কিছুর আলোকে আপনি যে পয়েন্টটা তুললেন ইজ এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে এখন আদালত কিভাবে দেখবে ডিসক্রিমিনেশনের ব্যাপারটা রিলিজিয়াস গ্রাউন্ডে। আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনার সেকেন্ড পয়েন্ট। আরেকটা কোয়েশ্চেন ছিল প্লিজ, যেটা হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড। জি। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন আপনাকে জিজ্ঞেস করতে যে উনি স্টুডেন্ট হিসাবে আছেন, জি। তা প্রায় 1.5 বছর হয়ে গেল এসছেন,
এখন যখন উনি ভিসা এক্সটেনশন করতে চাচ্ছেন, ইউনিভার্সিটিকে বলেছিলেন যে ওনাকে লেটার দেওয়ার জন্য, কিন্তু ইউনিভার্সিটি ওনাকে কোনো লেটার দিচ্ছে না। বলছে যে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে বলছে যে ওরা লেটার দিতে পারবে না। এখন করোনা ভাইরাসের জন্য উনি ক্যাম্পাসে গিয়েও ক্লাস করতে পারেননি। এক্সাম যেগুলো দিয়েছেন ওগুলো অনলাইনেই দিয়েছেন। ওনার প্রোগ্রেসও হয়েছে, কিন্তু ইউনিভার্সিটি ওনাকে লেটার দিচ্ছে না। এখন এই ব্যাপারে আপনারা কোনো হেল্প করতে পারবেন কিনা? আসলে যেটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে কি কারণে ইউনিভার্সিটি তাকে লেটার দিচ্ছে না, এবং উনি কি ঠিকমতো ওনার কোর্সটা কমপ্লিট করেছেন কিনা, নেক্সট স্টেজে উনি কি প্রসিড করতে পেরেছেন কিনা। নর্মালি ইউনিভার্সিটি তো দিতে চায় না যদি এখানে প্রোগ্রেস নিয়ে ইস্যু হয়। প্রোগ্রেস যদি ওনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। আমার মনে হয় যে ওনাকে তারা যে কারণ দেখিয়েছে সে কারণ নিয়ে উনি কিন্তু ইউনিভার্সিটিরই কিন্তু একটা ডেডিকেটেড লিগাল ডিপার্টমেন্ট থাকবে, উনি তাদের সাথে কথা বলতে পারেন, উনি স্টুডেন্ট ইউনিয়নের সাথে কথা বলতে পারেন, এবং সেখান থেকে সন্তুষ্ট না হলে তিনি অবশ্যই কোনো লয়ারের সাহায্য নিতে পারেন। কিন্তু এটা কুইক হবে উনি যদি ইউনিভার্সিটির ইন্টারনাল মেকানিজম যদি উনি অ্যাভেল করেন। ইউনিভার্সিটির সাথে অনেকবার কথা বলেছেন কিন্তু কোনো লাভ হয়নি। না ভাইয়া, আপনার কথাটা কিন্তু পরিষ্কার নয়। ইউনিভার্সিটি অবশ্যই একটা কারণ দেখিয়ে বলবে এই কারণে তোমাকে আমরা প্রোগ্রেস লেটার। আমি যদি একটু শেয়ার করি, যেটা হচ্ছে যে আমরা আগে এই ধরনের ডিসপিউট নিয়ে কাজ করেছি। ইউনিভার্সিটির একটা রেগুলেশন আছে, স্টুডেন্টরা যদি আপনি যেটা বলছেন যদি স্ট্যান্ডার্ড প্রোগ্রেস না থাকে তখন তাকে বলে যে তুমি উইথড্র করে ফেলো তোমার কোর্স, বিকজ তুমি রান করতে পারছো না। এরপরেও যদি স্টুডেন্ট যদি না করে তখন তাকে একটা নোটিস করে যে আমরা তোমাকে ডিউ টু এই রিজনে তোমাকে আমরা উইথড্র করলাম। আপনি ভাইয়া যেহেতু আপনি উনি স্টুডেন্ট ক্যাম্পাসে যেতে পারছেন না, আমার মনে হচ্ছে যে এখানে অ্যাটেন্ডেন্স কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে ওনার প্রোগ্রেসটা নিয়ে। অথবা আরেকটা হইতে পারে যেটা হয়তো আপনাকে বলে না, ওনাকে অনেক সময় উনি যে ডিফল্ট হয় পেমেন্ট হতে পারে, এমনও হতে পারে পেমেন্টটা আপ টু ডেট আছে। আমি উনি বলেছেন, আমার আরেক ফ্রেন্ডের সাথেও কথা হয়েছে, এক ডক্টর সাহেবের সাথে। জি ভাইয়া, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনার ওনার একাডেমিক যে প্রোগ্রেস, ওই প্রোগ্রেসটা নিয়ে উনি হয়তো আপনার সাথে অনলাইনে কিছু জিনিস হয়তো মিসিং হয়েছে, কারণ ইউনিভার্সিটি তারা তো খামাখা কেন একটা স্টুডেন্টকে তারা লুজ করতে চাইবে। এই জন্য আমার মনে হয় আরেকটা বিষয় আছে রাজা ভাই যেটা খুবই ক্রিটিক্যাল এখন, সেটা হচ্ছে যে প্লেগারিজম একটা ইস্যু। না যেটাই একটা ইস্যু হোক, আপনি ওনাকে বলেন যে তারা কি রেসপন্স করেছে, যে আমরা তোমাকে দিব না, তারা নিশ্চয়ই একটা কারণ দেখাবে। সেই কারণ দর্শানো চিঠিটা নিয়ে আপনি তাকে বলেন যোগাযোগ করতে। প্রথম তার কিন্তু পয়েন্ট হবে ইউনিভার্সিটিকেই তার রেজ করা তার ইস্যুটা, তারপর দরকার হলে সে লয়ারের কাছে সে যাবে। কিন্তু আমার মনে হয় উনি হয়তো কিছু ইনফরমেশন এখানে গ্যাপ আছে, যে ইনফরমেশনটা আপনার জানা দরকার। আচ্ছা জি, জাযাকাল্লাহ খায়ের মুজাহিদুল ভাই আর মঞ্জুর রাজা ভাই। আমি আপনাদের ওই যে ফোনে যে আপনাদের আছে যে ব্যাক অফিসের যে যারা আছেন ওনাদের কাছ থেকে আপনাদের নাম্বারটা নিতে পারবো? আপনারা যোগাযোগ করতে পারেন। জি আচ্ছা থ্যাংক ইউ। কারণ ওই ভদ্রলোককে আসলে আপনার করেছে ইউনিভার্সিটি, শুধু বলেছে যে অ্যাকর্ডিং টু হোম অফিস রেগুলেশন, ওনাকে পুরা মানে ডিটেলস কিছু দেয়নি ওনার লেটারের মধ্যে যে কেন রিফিউজ করলো। আর উনি বলতেছেন যে ওনার প্রোগ্রেসও আছে, প্লাস উনি ওই যে আপনার ফিও পে করেছেন, এটা মানে উনি কনফার্ম করেছেন। ওনাকে বলেন যে ইউনিভার্সিটি ওনাকে যে সমস্ত চিঠিগুলো দিয়েছে এবং যে সমস্ত ইমেলগুলো করেছে সেগুলো আপনাকে দেখাতে। আর সলিসিটার যদি উনি কোনো চিঠি দিতে চান, কস্ট কিরকম আসবে? ভাই এখানে সলিসিটার তো চিঠি দিলেই যে এমন না যে ইউনিভার্সিটি ভয়ে কাঁপতে ওনাকে বিশেষ দিয়ে দেবে। ইউনিভার্সিটি যদি মনে করে যে তারা যেহেতু আপনার হোম অফিসের রেগুলেশন তারা সাইড করছে, তার মানে কিন্তু তারা বলতে চাচ্ছে হোম অফিসের রেগুলেশন অনুযায়ী হয় উনি ঠিকমতো অ্যাটেন্ড করেননি বা তার কোনো ডিফল্ট কোনো ইস্যু আছে, নইলে তারা কিন্তু হোম অফিসের রুল তারা বলতো না। এই জন্য আমার মনে হয় যে আপনি বলেন আপনার বন্ধুকে যে তুমি আসলে পুরোপুরি ঘটনাটা খুলে বলো, তোমার কি ঘটনা ঘটেছে। আমরা কিন্তু জানি যে এরকম বেশ কিছু স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করেছে যারা এই সুযোগে, যেহেতু এখন ইউনিভার্সিটি বন্ধ, অনেকেই কিন্তু ইউনিভার্সিটির সাথে কোনো কন্ট্যাক্টও কিন্তু করেনি, ধুমসে কাজ করে বেড়াচ্ছে, এরকম ঘটনা কিন্তু আমরা জানি।
এই জন্য আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে তুমি আসলে আমাকে ইমেলের কথা, ইমেলের ইয়েগুলো আমাদেরকে দাও, তারপরে আমরা দরকার হলে তখন সলিসিটারের কাছে সাজানো। সলিসিটার কিন্তু এটাকে কোনো, তাদের হাতে কোনো ম্যাজিক কোনো স্টিক নাই। উনি যদি রুলটা ফলো না করে থাকেন তাহলে কিন্তু সলিসিটারের কিন্তু কিছুই করা থাকবে না। জি রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই স্টুডিওর সাথে যোগাযোগ করে করতে পারেন আপনার কন্ট্রাক্টের জন্য। এই অনুষ্ঠানে আমরা সাধারণত অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন এবং ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি, পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্ন জবাব দিয়ে থাকি, এবং আমরা চেষ্টা করি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দেওয়ার জন্য। বরাবরের মতো আপনাদের সাথে আছেন আপনাদের এই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা, যিনি যে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন এবং যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে সেবা দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাব রেজা ভাইয়ের কাছে। তো রেজা ভাই, একটা বিষয়ে আমরা যদি একটু, যেহেতু পয়েন্টটা চলে এসেছে, আমরা জানি যে এটা এখন একটি বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের কমিউনিটিতে। আমরা জানি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছেন এখানে, অলরেডি চলে এসেছেন, এবং যারা ক্যাম্পাসে যেতে পারছেন না, ডেফিনেটলি এটা তাদের জন্য একটু আপসেটিং একটা বিষয়। বাংলাদেশ থেকে অনেক হোপ নিয়ে কিন্তু অনেক এখানে আসেন, অনেক বড় বড় ক্যাম্পাসে পড়াশোনা করবেন, কিন্তু সেটা পারছেন না কোভিডের কারণে। তো সেক্ষেত্রে অনেক প্রবলেমও হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম, এবং আবার এটা অ্যাডভান্টেজ স্টুডেন্টরা নিচ্ছেন। দুইটা বিষয়, এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু, যেমন আমাদের একটা কল আমরা অলরেডি রিসিভ করেছি, আপনি জানেন যে আপনার কাছে পার্সোনালি অনেক কোয়ারি এসেছে। আসলে যে জিনিসটা আমাদেরকে, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেনে, ইউকেতে স্টুডেন্টের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। জি। এবং একটা বড় সুযোগ সুবিধা হচ্ছে এই যে ডিগ্রি পাস করার পরে দেশে কাজের সুবিধা, এবং সে কাজের সুবিধা থেকে ভালো কোনো ওয়ার্ক পারমিটে গিয়ে সেটেল স্ট্যাটাসে চলে যাওয়া যেতে পারে একটা সময়ের পরে। এবং এটা কিন্তু মাঝে 2-3 বছরের জন্য চালু করে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন যেহেতু সুযোগটা, যে সুযোগটা আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া, কানাডায় আছে, কানাডা বা অস্ট্রেলিয়াতে গিয়ে ডিগ্রি করলে 3 বছরের তারা কাজের পারমিশন দেয়, ওয়ার্ক পারমিট পাওয়া যায়। তো সেটাই নিয়ে আমরা অনেক সময় কিন্তু এখানে অভিযোগ করতাম যে ব্রিটেন কেন এটা দেয় না। জি। এখন যখন এখানে ব্রিটেন দিয়েছে, সেখানে দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশ থেকে স্টিল আমরা এটার অ্যাভেল না করে খালি কিভাবে এসে দেশে ঢুকবো, ঢুকে গিয়ে তারপর অন্য কী করবো, আসসালামে চলে যাব, কি করব, আমি ভুরি আমি এরকম মানুষের কাছ থেকে এবং তাকে আমরা বলেছি যে ভাইয়া আপনি তো আর একটা বছর কষ্ট করলেই আপনি কিন্তু ডিগ্রিটা শেষ করতে পারেন, এই রুটে যাবেন। না না না, আমি আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে না, এত পয়সা। তো এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটা নেগেটিভ। জি। এবং এই সুযোগটা আমার মনে হয় না যে অন্য কোনো দেশের লোকেরা এটাকে হারাবে। আমরা যদি কম্পেয়ার করি যে ইন্ডিয়া, আমাদের নেইবারিং কান্ট্রি, ইন্ডিয়া থেকেও কিন্তু স্টুডেন্টরা আসছেন, কিন্তু তারা যেটা করছেন, তারা কোর্সটা কমপ্লিট করছেন, তারপরে তারা ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, সবচেয়ে বড় কথা কি পিএসডব্লিউ তে এখন যেটা আছে আপনার গ্রাজুয়েট স্কিমে যাচ্ছেন, তারপরে তারা অন্য কিছু চিন্তা করছেন। সবচেয়ে বড় কথা কি যে আমাদের যেটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা যখন দেখি যে অন্য দেশ থেকে কেউ যদি এদেশে এসে পড়াশুনো করতে পারে বা তারা একটা ভিসা পেতে পারে, তারা সবসময় নিজের শিক্ষাটাকে কাজে লাগায়ে একটা উন্নত মানের জবের জন্য চেষ্টা করে। কিন্তু আমরা দেখি যে আমাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ আছে যারা কিন্তু সবসময় অড জব করতে ভালোবাসে, এটার সাথে কিছু কিছু বেনিফিট নিয়ে টপ আপ করে এভাবে থাকতে করে। আমাদের যে পরিমাণ কোয়ালিফাইড ছেলেগুলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুমতি পাওয়ার পরেও সুপার মার্কেটের শেলফ সাজাচ্ছে, সেটা কিন্তু আমরা অন্য জাতির মধ্যে কিন্তু এরকম আমরা দেখছি না। সবাই কিন্তু ভালো ভালো জবে চলে গিয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা জব করছে, অনেকে সিভিল সার্ভেন্টও হয়ে গেছে। এবং আমি এমনও জানি যে আমি একটা মেয়েকে, একটা ইন্ডিয়ান একটা মেয়েকে অনেক কষ্ট করে তাকে পারমিশন দিলাম, সে কিন্তু একটু চেষ্টা করেই সে এখন টিএফ এর কাজ করছে 40,000 পাউন্ড বেতনে। জি। তো আমাদের এইটা এটাকে আমরা কি এমন বলতে পারি, আমাদের কমিউনিটির একটা রেসপন্সিবিলিটি আছে। আমরা আসলে অ্যাওয়ারনেসের যে বিষয়টা, এটাকে আমরা প্রপারলি করতে পারছি না। আমরাও বলছি যে হ্যাঁ তুমি আসো, তোমাকে আমরা এখানে আসার পরে একটা অপশন, একটা ওয়ে আউট হবে, এই যে একটা আমরা একটা স্লোগান দিচ্ছেন, একটা মেসেজ দিয়ে দিচ্ছেন বাংলাদেশে। মেসেজটা হচ্ছে এই যে এদেশে কেউ তেমন কিছু করতে পারে না, তোমাকে বেনিফিটে থাকতে হবে, বেনিফিট
খাবে, কিছু পার্ট টাইম টুকটাক কাজ করবে, তোমার ভালো হয়ে যাবে। এমনকি আমার মনে আছে আমি যখন এদেশে এলাম, প্রথম যখন এলাম তখন আমাকেও বলা হয়েছিল যে আরে কি খামাখা পড়াশোনা করবেন, দেশে পড়াশোনা করে কি হয়, আসেন একটা ভালো একটা ফ্যামিলি দেখে বিয়ে শাদী করে ফেলেন, আপনার থাকার পারমিশন হয়ে যাবে, আর বেনিফিট তো আছেই, টুকটাক কাজ করবেন আর বেনিফিটে আপনি থাকতে পারবেন। এই ধরনের একটা মানসিকতা কিন্তু অনেকের মধ্যে কাজ করে। এবং আমি গত কিছুদিন ধরে এই বেশ কিছু কেসের ব্যাপারে ইনভলভ হয়ে দেখলাম যে আমাদের যে এখনো কি পরিমাণ, কি সিগনিফিকেন্ট নাম্বার অফ আমাদের লোকের এখনো যে বেনিফিটে আছে, এটা খুবই দুঃখজনক। বেনিফিট অবশ্যই তোমার একটা রাইট, কিন্তু বেনিফিটের উপরে ভিত্তি করে পুরো জীবনটা কাটিয়ে দেবো, তাহলে তো তোমার কোনো প্রোগ্রেস হলো না। আমাদের কি পরিমাণ পেশাজীবী বা কি পরিমাণ শিক্ষিত সংখ্যক মানুষ যে এই বেনিফিটের সাথে জড়িত, যেটা কিন্তু ইটস নট এ প্রোগ্রেশন। হয়তো আমার কথা শুনে অনেকেই অসন্তুষ্ট হবেন, অনেকে হয়তো মনে করবেন ওনার এই সমস্ত কথা বলার কি অধিকার আছে। যেহেতু আমি বাঙালি জাতিকে নিয়ে ভাবি, বাঙালি জাতি নিয়ে গর্ব অনুভব করি, আমি চাই বাঙালিরা বিশ্বের মাঝে মাথা উঁচু করে একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে দাঁড়ায়। রাজা ভাই, আমরা তাহলে কি এই মেসেজটা দিতে পারি যে আমাদের যারা স্টুডেন্টরা আসছেন এখানে বাংলাদেশ থেকে, পড়াশোনা করো, অ্যাটলিস্ট পড়াশোনা করেন, গ্রাজুয়েশনটা কমপ্লিট করো, তারপরে আপনার ফিউচারটা এখানে অনেক ব্রাইট। আমরা যদি কিছু ফিউচার এখানে আজকে বাংলাদেশেও আমরা দেখেছি, হ্যাঁ বাংলাদেশে একটু রাজনৈতিক অস্থিরতা আছে, গণতন্ত্রের সমস্যা আছে, মানবাধিকার সমস্যা আছে, এগুলো আমরা জানি। কিন্তু তাই বলে বাংলাদেশে মানুষ কোয়ালিটি লোকরা জব পাচ্ছে না এমন তো নয়, রাইট? তো এটা বলা ভুল। এই যে একটা বিদেশমুখী, দেখো তুমি যেটা আমি বলতে চাইছিলাম, গত বছর আফ্রিকা থেকে ইউরোপে আসতে গিয়ে ২৫০০-এর উপর লোক কিন্তু সমুদ্রে তারা মারা গেছে। এর মধ্যে অনেক বাঙালি আছে। আমাদের বাঙালিরা আমরা দেখতে পাচ্ছি সার্বিয়া, বসনিয়া, জঙ্গলে জঙ্গলে তারা কি ঘাস খেয়ে, সাপ খেয়ে, ব্যাং খেয়ে তারা বেঁচে আছে। তো আমাদের বাংলাদেশ তো আল্লাহর রহমতে এত খারাপ অবস্থা। ওই বিষয়টা যেটা হতে পারে যে আসলে অনেকেই তো জীবন জীবিকার তাড়নায় অনেকভাবে জীবন জীবিকাতে তাড়নার মতো যাওয়ার জন্য বাংলাদেশের অর্থনৈতিক মানদণ্ডে ওই রকম খারাপ অবস্থাতে নাই যে মানুষকে এই রকম রিস্ক নিয়ে আসতে হবে, রাইট? এবং আমি যখন এই ধরনের বেশ কিছু অ্যাসাইলাম সিকারদের সাথে যখন আমি কথা বলেছি, আমাকে এসেছে যারা গ্রিস থেকে, এখান থেকে আসলো, দেখলাম তাদের বাড়ির অবস্থা অনেক ভালো, তোমার আমাদের চেয়ে অনেক ভালো, কিন্তু কি সবাই চলে গেছে। আমার একজন চলে গিয়েছে আত্মীয়, সে ইটালি থেকে পারমিশন পেয়েছে, স্পেন থেকে পারমিশন পেয়েছে, প্রেস্টিজ থাকছে না আমার। এমনকি স্কুল, এমনকি অনার্সের মাঝখানে থাকতে থাকতে ম্যাট্রিক পরীক্ষা দিতে না দিতে চলে আসছে, যে সবাই চলে যাচ্ছে, আমার সব বন্ধু, আমার বন্ধু ইটালিতে পাইছে, স্পেনে পেয়েছে, আমিও পাবো, রাইট? কিন্তু আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি যে আলোচনা করেছেন, আমাদের কমিউনিটি থেকে আরেকটু অ্যাওয়ার হওয়া দরকার। সবাই কমিউনিটিকে অ্যাওয়ার করতে হবে, ওটাকে ডিসকাস করতে হবে। যে স্টুডেন্টরা আসছে এখানে, তারা কিন্তু আমার কাছে আসছে, আপনার কাছে আসছে, থার্ড একজনের কাছে আসছে, তারা যদি একটু গাইড করেন তাহলে আমরা মনে হয় ক্যান হ্যাভ এ বেটার। আমি একটা জিনিস একটু হেল্প করি আপনাকে, সেটা হচ্ছে যে এখানে একটা সময় ছিল যে সবাই কলেজ থেকে পড়াশোনা করতে হইতো কোনোভাবে। এরপরে কিন্তু হোম অফিস কি করেছে যে না, তোমাকে কলেজ বন্ধ, ইউনিভার্সিটি যেতে হবে। ভিসার কারণ হোক, যে কোনো কারণ হোক, দেয়ার লট অফ স্টুডেন্টস আমাদের অনেকে গ্রাজুয়েট হয়েছেন, অনেকে পিএইচডি করছেন। আমরা হয়তো অনেক সময় অনেক বলি যে না, এটা ভিসা পিএইচডি বা একটা কিছু, স্টিল তাদের কিন্তু পিএইচডি হয়ে গেছে এবং তারা একটা কমিউনিটির ভালো রিপ্রেজেন্ট করছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এরকম করি যে আমরা যে আসছে আমাদের ছোট ভাই, বড় ভাই, রিলেটিভ, তাদেরকে যদি স্ট্রিক্টলি একটু হেল্প করি, একটু গাইডেন্স করি, তাকে যদি কনসাল্ট করি যে না তুমি পড়াশোনা শেষ করো, তোমার তো এই অপশনগুলো আছে, রাদার দেন যে না টাকা অনেক খরচ হয়ে গেছে, এখন আর দরকার নাই, তুমি এখন এটা করো। বিষয় কি দেখো, আমি তোমাকে বলি, দেখো আমি আবার অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি, আমরা যে কমিউনিটি, যে সমাজ থেকে আমরা এসেছি, আমি দুঃখের সাথে বলছি, সেখানে কিন্তু কোনোদিনই পড়াশোনার উপরে ঝোঁক দেওয়ার কিন্তু এরকম প্রবণতা কিন্তু খুব কমই ছিল, রাইট? তো সেটার কারণে আমাদের ওই ধরনের কালচারাল, আমরা হয়তো একসময় বলে বেড়াই যে আমাদের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে না গিয়েও নোবেল প্রাইজ পেয়েছেন। ওই সময় আরো 7 কোটি ছাত্র কিন্তু স্কুলে যায়নি, তারা কিন্তু কি পেয়েছে? তো পড়াশোনার প্রতি ওই আগ্রহী করানো। তুমি জানো আমি এই দেশে দীর্ঘদিন কিন্তু ছাত্র পড়িয়েছি, বাঙালি ছাত্রদের সাথে আমি যদি কম্পেয়ার করে থাকি অন্য দেশের ছাত্রদের মধ্যে, আমি কি দেখতে পেরেছি? তারা জানার জন্য আগ্রহী। বাঙালি ছাত্রদের সাথে গেলে প্রথম দিন যখন আমি তাদের সাথে কথা বলতাম, আমার মনে আছে না, তার প্রথম প্রশ্ন হতো যে স্যার এদেশে থাকা যায় কিভাবে,
রাইট। তো তাদের কাছে কিন্তু আমি কোর্সটা কিভাবে করব, কিভাবে করলে আর ভালো পড়তে পারবো, এটা চাইতে কিভাবে থাকা যায়। জি এবং তুমি দেখবে যে যে সমস্ত আমাদের বাঙালি ভাইয়েরা যারা 10-12 বছর কোনোভাবে থেকে থাকার পারমিশন পেয়েছেন কিন্তু আদৌ কোনো কোর্স করেননি, বহু ছেলে আছে ইন্টারমিডিয়েট পাস করে এসেছেন, জি 10-12 বছর কোনোভাবে তারা ভিসা বাড়িয়ে কাটিয়ে দিয়েছেন, তারা কিন্তু পরবর্তীকালেও আর কোনোদিন কোনো কোর্স করতে পারেনি। জি ওখানেই কিন্তু তাদের ছেদ, কারণ 10-12 বছর একটা ব্রেক আপ স্টাডিজ হলে সেখানে তারা আসতে চাইবে না। এবং এটা কিন্তু খুব দুঃখজনক। আমাদের যে মেধা নেই তা না, মেধার দিক দিয়ে আমাদের বাঙালিদের সাথে আমি বলবো খুব কম জাতি পাত্তা দিয়ে দিয়ে পারে, কিন্তু মেধার অপব্যবহারে আমরা বোধহয় দুনিয়ার ওয়ান অফ দ্য সর্বশ্রেষ্ঠ জাতি, যে মেধাকে কি করে অপচয় করা যায়। এটা খুবই দুঃখজনক। ছোট ঘটনা বলি, আমি একটা ক্লায়েন্ট নিয়ে ডিল করছি, 16,000 পাউন্ড ফি দিয়ে এখানে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। 16,000 পাউন্ড, 16,000 এখন আসছেন অনেকেই। এবং আসার পরপরই কিন্তু ওসব বাদ দিয়ে কি করে থাকা যায়। আমি তাকে বললাম 16,000 পাউন্ড যখন তুমি দিয়েছো, কোর্সটা কমপ্লিট করলেই তো তুমি 2 বছরের ভিসা পাচ্ছ, তাই না? কোর্সটা করবো না। জি রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা এনটিভি ইউরোপের সাথে আবারও একত্রতা ঘোষণা করে বলছি, আমরা কমিউনিটির জন্য কিছুটা হলো সময় নিয়ে কাজ করি। যে আপনাদের যারা রিলেটিভ, আত্মীয় স্বজন, ছোট ভাই বড় ভাই এখানে পড়াশোনা করতে আসছেন, আপনারা অবশ্যই একটা মেসেজ দিয়ে দিবেন যেন কষ্ট করে হলো তারা যদি তাদের কোর্সটা কমপ্লিট করতে পারে, তাহলে তাদের অবশ্যই এখানে একটা ব্রাইট ফিউচার আছে। এই মেসেজটা রাখছি আমাদের আজকের প্রোগ্রাম থেকে। আমরা চলে আছি আমাদের কলারদের কাছে। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে কে আছেন জয়েন করে? হ্যালো কলার। কলার শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন ভাই? জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে ভাই, ওই যে ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার যারা মনে করেন এই দেশে আসার পরে 5 বছরের যে বায়োমেট্রিক কার্ড পায়, তো টেলিভিশনেও শুনলাম 2-1 যে অনেকে বলতেছেন জুন জুলাইয়ের পরে ওই কার্ডগুলার ভ্যালিড নাও থাকতে পারে। এটার কারণটা কি? আর ফির ব্যাপারে আবার ঠিক আছে, আগে যেইভাবে ফি লাগতো না এখনো লাগবে না, পরবর্তীতেও লাগবে না, তাহলে তো এখানে বেশ কম হয়ে গেল। কার্ডের যদি ভ্যালিড থাকে না, আবার ফিও লাগবে না। আর কার্ডের ভ্যালিড না থাকলে তো দেশে গেলেও সমস্যা, আসা যাওয়ার সমস্যা। যদি ভ্যালিড না থাকে তাহলে কি নিয়ে মানুষ দেশে যাবে? ভাইয়া, আপনার যে 5 বছরের যে প্রি সেটেল স্ট্যাটাস বা 5 বছরের যে রেসিডেন্স যে পারমিটটা আছে, সেটাকে আপনাকে প্রি সেটেল স্ট্যাটাসে ট্রান্সফার করতে হবে। জি, প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস অলরেডি করছি। প্রি সেটেল স্ট্যাটাস করলে আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। যারা করেনি তাদের প্রবলেম হবে, যেটা আমাদের আজকে একটা আপডেট ছিল যে 30শে জুনের পর তাদেরই একটা অসুবিধা হবে। আচ্ছা, আপনি প্রি সেটেল বা সেটেল স্ট্যাটাস যদি করে নেন তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না। ওকে ভাই, ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সংক্ষেপে এবং ছোট্ট করে গুছিয়ে আপনার প্রশ্ন করার জন্য। আমরা অন্যান্য কলারদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের প্রশ্নগুলো অবশ্যই সংক্ষেপ করে আমাদের প্রশ্ন করবেন, তাহলে আমরা অনেকেরই অ্যান্সার দিতে পারবো। আমরা চলে আছি পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। জি ভাইয়া, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা একটু অফ করে নেন। জি, আমি একটা ফার্স্ট কলার আসলাম, আপনাদের পয়লা কলার আসলাম। জি, আমার কত হইলো কি আমি প্লিজ সেটেল পাইছি। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না ভাইয়া, এখনো শুনতে পাচ্ছি না। শুনছানি? এখন ঠিক আছে। জি, আপনার পিছনে কিছু একটা শব্দ করছে, হয় আপনার কানেকশনে কেন মাঝে আমার অ্যাড্রেস নেই, যেটা দিছিলাম এটা দিছে না, অন্য অ্যাড্রেস দিলাইছে। তো সলিসিটর সাহেবরে কইছিলাম চেঞ্জ করি আনতো, তাই কইছেন লেখছো, তাই লেখছো যদি দিছে না। এখন এটা 2 মাস হইয়া আসছে অলরেডি, আমি অ্যাড্রেস আইসে না। তো এটা কোনো সমস্যাই বুঝি, ডিফারেন্ট অ্যাড্রেস দিল। আর সেকেন্ড কোয়েশ্চন হইলো, আমার তো লাইক পরীক্ষা দিচ্ছে তারা। ভাইয়া আপনার প্রশ্ন আগে আপনার সাউন্ডটা একটু অফ করেন, তারপরে কথা বলেন ভাই, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, আপনি হেডফোন থাকলে হেডফোনটা সরাই ফেলেন, সরাসরি ফোনে কথা বলেন। আমি তো আপনার ফোন তো সরাই দিছি, শুনদানি? আপনার পিছনে একটা শো শো করে শব্দ হচ্ছে, যেটা অনেক ডিস্টার্বিং, যেটা আর্থিং করছে। আপনার লাইনটা কোথাও যেন সাউন্ড হচ্ছে ভাইয়া। জি জি, এবার বলুন। আমার যে প্রি সেটেল যেটা পাইছি, এইটা নানি আমার লেখছে তারা 5 বছর যে সময় কম
5 বছর ওইগুলো আমি সেটেল স্ট্যাটাস লাগি অ্যাপ্লাই করতাম আর কি। জি জি। আর এটার মধ্যে অ্যাড্রেস যেটা দিছে তারা রং অ্যাড্রেস দিলাইছে, তো আমি সলিসিটর সাহেবের কইলাম তাই কইছেন তারা ওই রং অ্যাড্রেসটা তারা কেন দিল? যদি অ্যাড্রেসটা তাদেরকে আপনি না দিয়ে থাকেন, অ্যাড্রেস তো এটা রং হয় কোনো সমস্যা হইব না আমার লাগে। অ্যাড্রেস আপনি কি সমস্যার আশঙ্কা করছেন আমাকে বলেন? আপনি কি সমস্যার আশঙ্কা করছেন? আমি যেটা দিছিলাম এটা নানি তারা অন্য অ্যাড্রেস পুশ করছে, তো আমি সলিসিটর অন্য অ্যাড্রেসটা কি কার অ্যাড্রেস? অন্যটা কার অ্যাড্রেস তারা আপনাকে দিয়েছে? জি, অন্য অ্যাড্রেসটা কার অ্যাড্রেস দিয়েছে? কার্ডে না, আপনার প্রি সেটেল যেটা এটার মধ্যে অ্যাড্রেস। ওই অ্যাড্রেসটা তারা কোত্থেকে পেলো? আমি জানলাম না, উনি মনে হয় পুশ করছেন, কইতাম পাইলাম না, তো আমি কইলাম এই অ্যাড্রেসটা আমার না, কইলা এটা আমি লিখা দিব, তো এটা জেনে এটাই কোনো সমস্যা হইব না আমি কইয়া রাখি। আপনি প্রথম কথা আপনি আমাকে বলেন আপনি কি সমস্যার আশা করছেন? আপনার তো কার্ড আছেই, কিন্তু আপনি যেটা করেছেন, আপনি তো চিঠি দিয়েছেন, চিঠি দিয়ে দরকার হলে আরো একটা চিঠি দেন। এখন একটা চিঠি দিলে 2-3 মাসের আগে তারা রেসপন্স করছে না। এইটা কতদিন লাগবে মানে চেঞ্জ দিতে? তাই কোন বেশি দিন লাগবে? এটা নরমালি কতদিন? ভাইয়া এটা তো আমি তো গণক নই যে আমি দিন গুনে গুনে আপনাকে বলে দেবো কতদিন লাগবে। আপনাকে বললাম যে তারা এখন লকডাউনের কারণে চিঠির রেসপন্স করছে অনেক দেরিতে, ফলে কোনো টাইম ফ্রেম নাই যে আপনি চিঠি দিলে 7 দিন বা 10 দিন বা 15 দিন বা 1 মাস পর আপনাকে জবাবটা দেবে। আপনাকে অপেক্ষা করতে হবে ভাইয়া, কিন্তু আপনাকে দেখতে হবে এই অ্যাড্রেসটা তারা কোত্থেকে পেলো। এই অ্যাড্রেসটা কি তাদের মিস্টেক নাকি আপনাদের ফর্মে কোথাও কোনো মিস্টেক হওয়ার কারণে তারা এই অ্যাড্রেসটা দিয়েছে? এটা আপনাকে সর্ট আউট করতে হবে। এটা দুদিন থাকে, দুদিন কোনো সমস্যা হইব না। আপনি কি সমস্যার আশা করছেন আমি তো এটা বুঝতে পারছি না। আপনি কি সমস্যার আশা করছেন? আপনার নাম ঠিক আছে, আপনার জন্ম তারিখ ঠিক আছে, আপনার কার্ডের ছবি ঠিক আছে। ভাইয়া বলতে চাচ্ছি যে এই অ্যাড্রেসের কারণে ওনার ভিসা কাট হবে কিনা এরকম। অ্যাড্রেসের সাথে ভিসার তো কোনো সম্পর্ক না, আপনি লিখেছেন ওরা কারেকশন করে দিবে, ঠিক আছে। তবে আপনি মনে রাখবেন ভাইয়া যে আপনার আম্মার শারীরিক সুস্থতার পরে কিন্তু আপনার অনেক কিছু ডিপেন্ড করছে, এবং যে জিনিসটা আমি আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই নেক্সট যখন আপনি বাড়াতে চাইবেন তারা আপনাকে ইনভাইট করতে পারে যে মেক দ্য অ্যাপ্লিকেশন আন্ডার হিউম্যান রাইটস। তো এই জিনিসগুলো আপনি একটু মনে রাখবেন, যেগুলি আপনার জন্য ইম্পর্টেন্ট সেদিকে আপনার বেশি ধ্যান দেওয়া উচিত। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে, কুইকলি একটা কল নিব আমাদের বিরতির আগে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন একটু কুইকলি। ভাইয়া আমার এক্সটেনশন লাগি অ্যাপ্লাই করলাম, তো এক্সটেনশন লাগি তারা 6 মাস পরে সিটি দিতে যে গ্রান্ট করছে, বাট 1.5 মাস হয়ে গেছে এখনো কার্ড পাইলাম। আপনি চিঠি পাঠান ওদেরকে, ওরা কিন্তু এখন এটা অনেকের ক্ষেত্রেই তাদের কার্ডে ঝামেলা হচ্ছে বা কার্ড মিসিং হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু তারা এখন সাইন টাইন নেয় না, তারা অনেক সময় অনেক অন্য জায়গাতে নেক্সট ডোরে বা আশেপাশে কোথাও ড্রপ করে চলে যাচ্ছে। তা আপনি অবিলম্বে চিঠি লেখেন, ওদেরকে ইমেল করেন, ইমেল করার কিন্তু ব্যবস্থা আছে। রেজা ভাই আমরা একটা ছোট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবারও ফিরে আসবো। কলার আপনি আমাদের সাথে লাইনে একটু থাকেন, আমরা অফ নিয়ে আপনার অ্যান্সার করবো, ডোন্ট ওয়ারি। অনুষ্ঠানে আমরা সাধারণত অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন এবং ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং চেষ্টা করি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ আইন বিষয়ক আপডেট দিয়ে দেওয়ার জন্য। এবং এই অনুষ্ঠানে আপনার সাথে গেস্ট হিসেবে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি JK সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রেজা ভাই, আজকে আপডেট কি আছে? আপডেটের আগে আজকে আসলে তেমন কোনো আপডেট নাই। প্রথম কথা হচ্ছে গত সপ্তাহে আমরা অনেক আপডেট কিছু আমরা বলেছিলাম না যে গভর্নমেন্ট প্রীতি প্যাটেল একটা নতুন প্ল্যান 49 পাতা একটা প্ল্যান দিয়েছেন। তো সেই প্ল্যানের উপরে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, একাডেমিক সার্কেল থেকে, লয়ার সার্কেল থেকে অনেক সমালোচনা করা হয়েছে, তীব্রভাবে সমালোচনা করা হয়েছে। তো জানি না এখন এটাতে কি হবে। তো তোমার মনে আছে যেখানে কিন্তু আমরা এসএনএমের ব্যাপারে অনেক রেস্ট্রিকশন দেখতে পাচ্ছিলাম। যাই হোক আর কি, গভর্নমেন্ট কিন্তু মনে হচ্ছে অ্যাডামেন্ট, গভর্নমেন্ট এটা নিয়ে হয়তো এগোবে। তো সেটাতে কি হবে জানি না। এটার সাথে একটুখানি তোমাকে বলে দেওয়া উচিত যে এই যে কোনো কারণে হোক আমাদের কমিউনিটির ভিতরে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছে যে খুব শিগগিরই একটা অ্যামনিস্টি আসবে, এবং সেটার কারণে আমরা দেখলাম যে বিভিন্ন লোক এরকম অ্যাডভাইস তারা হয়েছে যে তাদেরকে তাড়াতাড়ি পাসপোর্ট করে রাখতে হবে। পাসপোর্ট না করা থাকলে বা বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট না আনতে পারলে তারা নাকি
এই অ্যাপ্লিকেশন করতে পারবে না অ্যামনেস্টির। জি। তো সেখানে আমরা প্রথম কথা যেটা হচ্ছে আমরা বলে দিতে চাই ইন নো আনসার্টেন টার্মস যে এখন পর্যন্ত আমাদের জানা মতে অ্যামনেস্টির কোনো পরিকল্পনা আমরা দেখি নাই। জি। তো যদি এটা হয় এটা ওয়েলকাম, আমরা অবশ্যই দোয়া করি যেরকম হয় যেন আমাদের অনেকেই যারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারা যাতে একটা মাপ পান। কিন্তু প্রথম হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যামনেস্টি পেলে তারা হয়তো একটা ক্রাইটেরিয়া তারা দেবে, ক্রাইটেরিয়ার ভিতরে নিশ্চয়ই একটা সময় থাকবে 10 বছর কি 15 বছর কি কতদিন থাকতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে যারা আমাদের অনেকে এই মুহূর্তে অনেক উল্লসিত বা অনেক এ ব্যাপারে খুবই আগ্রহী, তাদের কি আসলে প্রুফ অফ এন্ট্রি আছে কি, তারা কি এটা কি প্রুভ করতে পারবে কবে তারা এদেশে ঢুকেছিলেন। ঢোকার পরে ধরো যদি 12 বছর একটা তারা রুল করে দেয়, তো 12 বছরই যে তিনি এদেশে ছিলেন তার কি ধরনের প্রমাণ আছে। তো এই জন্যে তার জন্ম নিবন্ধন পত্র যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনি কতদিন এদেশে ছিলেন এবং প্রতিটা বছর উনি এদেশে আছেন তার কি প্রমাণ আছে। এগুলো না থাকলে আমি 10 বছর 12 বছর 20 বছর আছি, অনেকে কিন্তু দেখা গিয়েছে যে এক্স নামে ঢুকেছেন কিন্তু তার নাম হচ্ছে অত ওয়াই, কিংবা এক্স নামে ঢুকেছেন ওয়াই নামে অ্যাপ্লিকেশন করেছেন এখন জেড নামে আছেন। তখন তিনি কি করে প্রমাণ করবেন যে তিনি কতদিন ধরে দেশে আছেন। তা আমার মনে হয় এদিকে একটু দেখা উচিত, এদিকে খেয়াল দেওয়া উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপারে যেটা আপডেটের ক্ষেত্রে আমরা একটু বলে দিতে চাচ্ছি, 30শে জুন কিন্তু কাট অফ পয়েন্ট। 30শে জুনের পরে কিন্তু আর বেনিফিটটা পাওয়া যাবে। আপনি এই আপডেটটা দেওয়াকে আমরা একটা আমাদের অনলাইন থেকে আমাদের একজন কলার একটা প্রশ্ন করেছেন। উনি বলছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পর্তুগাল পাসপোর্ট হোল্ডার, এখন আমি ইউকেতে সেটেল হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে উইথ ফ্যামিলি? আপনি কি অলরেডি ইউরোপে আপনি কি অলরেডি ইউনাইটেড কিংডমে এসে গিয়েছেন? না, উনি এখন পর্তুগালে। যদি আপনি পর্তুগালে থাকেন তাহলে আপনার জন্য আর ওই সুযোগটা নাই। উনি কি জুনের মধ্যে এসে কোনো অ্যাপ্লিকেশন কোনো কিছু করতে পারবেন? 31শে ডিসেম্বরের ভিতরে প্রাইমারি যিনি অ্যাপ্লিক্যান্ট তাকে থাকতে হবে। এখন সে কোন রুটে আসতে পারবে? এখন তার সেটেলমেন্ট রুটে আসার নাই। যেটা হবে যে 30শে জুনের পরে তারা যে সিস্টেম করবে সেটা হচ্ছে ইমিগ্রেশন রুলের আন্ডারে উনি আসতে 3 মাস থাকতে পারবেন এবং তারপরে উনি হয়তো কাজ করার জন্য 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। এখন যদি উনি কালকে উনি আসতেছেন তাহলে ওনার জন্য এখন কি পলিসি হবে? উনি আসলে উনি সেটেলমেন্টের ওই রুটে উনি যেতে পারছেন না। ওই যে বললাম 3 মাস যেটা রুট, সেটা তো আপনি বলছেন জুনের পর থেকে। তো এটা তো একদম কাট অফ। জি, কিন্তু এখনো উনি আসলে ওনার জন্য সেম, উনি আর এখন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। উনি যদি একটা অ্যাপ্লিকেশন করে বলেন যে না আমার মানে কোন কাট অফ পয়েন্ট ছিল 31st অফ এটা অ্যাপ্লিকেশন কি আর অ্যাক্সেসই হবে না এখন? না, মানে সে কি অ্যাপ্লিকেশন সাবমিটই করতে পারবে না, বিকজ হি হ্যাজ টু বি হিয়ার লিটারালি বিফোর 31st অফ ডিসেম্বর। জি, 31st অফ ডিসেম্বর থেকে টাইম দেওয়া হয়েছে যারা অলরেডি এদেশে আছে তারা যাতে রেগুলারাইজ করতে পারে। জি, যারা অলরেডি এখানে ইন করেছেন অথবা কোনো পেপার সাবমিট করেছেন বা একটা রেকর্ড আছে তাদের জন্য। যারা নিউলি এন্ট্রেন্ট তাদের জন্য আর কোনো হোপ নাই। কোনো হোপ নাই। জি, কারণ তারা তো অলরেডি কিন্তু তারা 2বার 3বার এক্সটেনশন করেছে। অনেকে আবার বলছেন যে রাজা ভাই এটা হয়তো প্যান্ডেমিক বা এরকম কিছু কারণে 30শে ডিসেম্বর পর্যন্ত যাইতে পারে কিনা, 31শে ডিসেম্বর পর্যন্ত। আমরা উই ডোন্ট সি আমরা এটা নিয়ে আমরা আলোচনা করি না, আমরা করি হার্ড ফ্যাক্ট নিয়ে। আমরা তো অবশ্যই বলবো, যেমন আজকে আমরা বললাম অনেকেই বলছে যে বাই 30th অফ জুন অনেক ইইউ নাগরিক আছে যারা এই দেশে আছে তারা হয় এটাকে নিয়ে গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে হয়তো জানে যে এই যে বললাম যে ঠিকমতো ইনফরমেশন গ্যাপ থাকার কারণে অনেকেই হয়তো এই সেটেল স্ট্যাটাস বা প্রি সেটেল স্ট্যাটাস হয়তো যাবে না। তাদের জন্য কি এক্সটেনশন হবে কিনা এখন বুঝলে আমরা জানি যে এরকম কয়েকবার প্রশ্ন করা হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট কিন্তু বলেছেন না না না, চেঞ্জ করবে কিনা গভর্নমেন্ট উই ডোন্ট নো। জি, ধন্যবাদ রাজা ভাই। আপনার একটা মনে হয় ছোট আপডেটটা শেষ। আরেকটা যেটার সাথে এখানে আপডেট দিতে পারি, এখানে একটা আর্জি দেওয়া হয়েছে যে রিফিউজিদের ক্ষেত্রে যাদেরকে দেশে দেওয়া হবে তাদের ক্ষেত্রে যদি কারোর গুড স্কিল থাকে তাদেরকে যেন প্রেফারেন্স দেওয়া হয়। তো সেটা আমি জানি না এটা তোমার কিভাবে এটা অপারেট হবে, এটা নিয়ে একটা আহ্বান জানানো হচ্ছে যেটা বলা হয়েছে। তাহলে তো আরও একটা ডিসক্রিমিনেশন হয়ে যাবে, কারণ তুমি যদি 5000 রিফিউজি নেবে তুমি দেখবে এর মধ্যে ডক্টর কয়জন, ইঞ্জিনিয়ার কয়জন,
মানে এটা কি ক্যাটাগরি করবে তারা? না, তারাই তো করবেন, এটা একটা আহ্বান জানানো হয়েছে জি সংস্থার তরফ থেকে। এটা একটা। আর থার্ড একটা ইন্টারেস্টিং এর ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোর্ট অফ অ্যাপিল একটা আবেদন জানিয়েছে জাজদেরকে যে তারা যেন যখন জাজমেন্ট দেয় অত্যন্ত ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে দেয়। ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে না দিলে যেটা হয় অনেক সময় ইন্টারপ্রিটেশন প্রবলেম হয়। জি। এবং আমরা কিন্তু নিজেরা, এবং তোমারও হয়তো অনেক মনে আছে যে তুমি জানো যে আমি একটা কেস আমি কিন্তু গেলাম, উইন করলাম, এবং সেটা আমাকে যারা কেসটা দিয়েছিল সেই কেসটা কিন্তু ছিল টু স্টার্ট উইথ, এটা ছিল হিউম্যান রাইটস কেস। তো কোর্টে গিয়ে আমি কিন্তু কেসটাকে চেঞ্জ করে নিয়ে গেলাম অ্যাসালামের রুটে বা প্রোটেকশন রুটে। এবং প্রোটেকশন রুটে যাওয়ার পরে দেখা গেল যে জাজ সাহেব, জাজ শামসাদ, উনি আর্টিকেল 3-তে অ্যালাউ করলেন। জি। কিন্তু হোম অফিস তাদেরকে 2.5 বছরকে 10 বছরের রুটে দিলেন, কারণ হিউম্যান রাইটস কেস ছিল। তখন সেখানে জেআর করে বলা হলো যেহেতু আর্টিকেল 3 অ্যালাউ, যদি জাজ কিন্তু বলে দেয়নি, জি, উনি যদি আর্টিকেল 8 হইতো তাহলে তুমি 2.5 বছর। হ্যাঁ, কিন্তু উনি বলেছেন যে অ্যাপিল অ্যালাউড না, আর্টিকেল 8 and আর্টিকেল 3 and আর্টিকেল 8। জি। তখন আমাদের আর্গুমেন্ট ছিল যে যদি তোমাকে দুটো গ্রাউন্ডে অ্যালাউ করা হয় তাহলে যেটাতে তুমি বেশি তোমার পাওয়ার কথা, যেটা তুমি বেশি পাওয়ার কথা সেটাই তো তোমাকে দেওয়া উচিত। আর্টিকেল 3-তে অ্যালাউ করা মানে প্রোটেকশন অ্যালাউ হয়েছে। পরে কিন্তু জেআরে যাওয়ার পরে দেখা যাচ্ছে কিন্তু যদি জাজ সাহেব এই কথাটা লিখে দিতেন যে অ্যালাউড আন্ডার প্রোটেকশন। এবং আরেকটা কিন্তু খুব মজার ঘটনা ঘটেছে, যেটা আমি তোমার সাথে শেয়ার না করে, দর্শকদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। টোয়েকের একটা কেস, টোয়েকের একটা কেসে আমরা জিতলাম। তো জিতলে জাজ সাহেব, জাজ সাহেবা উনি কিন্তু বলে দিলেন যে আমি আর্টিকেল 8-এ কেসটা আমি অ্যালাউ করলাম। এটা হোম অফিসের ব্যাপার, তারা ডিসাইড করবে তারা কি ধরনের ভিসা দেবে। হোম অফিস তাকে 6 মাসের ভিসা দিয়ে পাঠালো। তা আমরা বললাম, আমি লিখলাম যে কেন 6 মাসের ভিসা দিলে, সে তো আর্টিকেল 8-এ পেয়েছে, তার আরও বেশি ভিসা দেওয়া উচিত। না না না, যেহেতু জাজ সাহেব উল্লেখ করে দেয়নি যে তার মানে তুমি তো জানো যে হিউম্যান রাইটসের অনেকগুলি ধারা এখন ইয়ের মধ্যে আছে, ইমিগ্রেশনের মধ্যে আছে, সে তো বলে দেয়নি যে সে 276-এ সে কোনো ভিসা মানে তার কোনো ভায়োলেশন হয়েছে, অতএব 6 মাসই আমরা দেব। দেওয়ার পরে তখন আমি একটা পিটিশন প্রোটোকল দিলাম, হুমকি দিলাম, যে আমি বললাম যে তাদের পলিসির বিরুদ্ধে। আর আমি বললাম যে তোমাদের ভুলের কারণে একটা লোক 6 বছর ধরে সাফার করলো, তার এই হলো এবং দেখো যদি তুমি তার সব কিছু করা আছে, লাইফ ইন দ্য ইউকে থেকে শুরু করে এভরিথিং, তোমার যদি এই তোমার টোয়েকের এই ভুলভাল না করলে সে বহুত আগে কিন্তু সে আইলার পেয়ে যেত। এবং তারপরে তোমরা তার যে অ্যাপ্লিকেশনে ফিও কিন্তু হজম করে বসে আসো, একবারও বলো নাই যে ফিটা ফেরত দিব। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আমি এটাকে থার্সডে নাইট, আমি কোনদিন এত কুইক রেসপন্স আমি দেখি নাই। থার্সডে নাইটে আমি রাতে 3টের সময় মানে ফ্রাইডে মর্নিং আমি পাঠিয়েছি। টিউসডেতে ঠিক যে মহিলা বারে বারে আমাকে বিরক্ত করছিল, আমাকে বলছিল তোমরা জানো না, আইন জানো না, আইনটা এই 6 মাস, সেই মহিলাই সাথে সাথে আমাকে লিখে বলেছে যে তাকে বলতে বলা হয়েছে যে আমার ক্লায়েন্টকে 2.5 বছর করে ভিসা দেবে। ঠিক আছে, এটা পেলাম। এটা পাওয়ার পরপরই আবার কাল থার্সডেতে আরেকটা চিঠি পেলাম, জবাব, তাতে তারা কি বললো 2.5 বছর করে ভিসা দিবে। নট অনলি দ্যাট, তারা বলে দিয়েছে টাকা পয়সা জানিয়েছে তারা, তোমার ক্লায়েন্টকে বলো সে কি অ্যাপ্লিকেশন করবে, সেক্রেটারি অফ স্টেট এই অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে দেবে, এবং তার অ্যাকাউন্ট নম্বরটা দিতে বলো, সেই অ্যাকাউন্টে কি ফি আসে সেই ফিটা আমরা ট্রান্সফার করে দেব। জি রেজা ভাই, আপনাকে অসংখ্য বেশি তুমি আর কি আশা করতে পারো। আমরা আসলে আমাদের সময় অত্যন্ত শর্ট, আজকে অনেক আলোচনা করেছি আমরা লাস্ট কিছু কল নিয়ে নিব। আমরা চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আলহামদুলিল্লাহ, আপনারা ধন্যবাদ, রেজা ভাইকে অনেক ধন্যবাদ, উনি ওনার ভালো অ্যাডভাইস দেন। তো ভাইয়া আমি একটা জিনিস জানতে চাইতেছি, ইউরোপিয়ান যারা ফ্যামিলি পারমিট ভিসা পাইছেন, তো ওরা তো এখন বাংলাদেশ একটা রেড লাইনে চলে আসছে, তো বাংলাদেশ থেকে তো আসতে পারতেছে না। তো ওরা যদি 8 তারিখের আগে আসতে না পারে, 9 তারিখের আগে, সেক্ষেত্রে তাদের কি কতদিন এরা কতদিন এইরকম থাকতে পারে, বা কতদিন পরে এরা আসতে পারবে? ওনাদের ভিসা গ্যারান্টি, ওনাদের যেহেতু ভিসা গ্যারান্টেড হয়েছে সেই জন্য ওনারা পরে আসলে অসুবিধা নাই। যখনই তাদের এই করোনার ইয়েটা উঠে যাবে তখন যদি তারা ট্রাভেল করে কোনো প্রবলেম হবে না। তারা খালি যোগাযোগ করবে, ঢাকা বিএসএফ অফিসের সাথে তাদের যোগাযোগ করবে, তাদেরকে আবার ভিসা এক্সটেনশন করে দিবে। হ্যাঁ, তারা করে দেবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি ওয়ান্স ভিসা ইজ গ্রান্টেড, তারা জানে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারে এটা নিয়ে টেনশন করার কারণ 30 তারিখ তো ফ্রি সেটেল স্ট্যাটাস, তো যেটা 30 তারিখে শেষ হয়ে যাবে, তখন যদি 30 তারিখে আপনি জিনিসটা ভুল করছেন। 30 তারিখে শেষ হয়ে যাবে নাকি? 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার ডেটা শেষ হয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশন করে পেয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু ডেটা 30 তারিখ নয়।
জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। নেক্সট কলার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিস্টার কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো। আমার একটা প্রশ্ন হয়েছে, আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছিলাম, মাশাআল্লাহ করে নেক্সট উইকে ও ভিসা পাইছিল। আমি স্পন্সর ছিলাম। কি অ্যাপ্লিকেশন করেছেন? কি অ্যাপ্লিকেশন? মানে আপনার আমি স্পন্সর হিসেবে মানে করছিলাম, আমার ছেলের বয়স 16 বছর। জি জি জি, তো আমাকে ভিসাটা দিছিল আপনার মানে 6 মাসের ভিসাটা দিছিল আমাকে। জি, আপনার প্রশ্নটা বলুন এখন। জি জি, আমাকে 6 মাসের মানে দিছিল। তো আমার এক্সটেনশনের টাইম হয়েছে আপনার সেপ্টেম্বরে, 29 সেপ্টেম্বর আপনার 2021-এ। আমার ছেলে ভিসাটাও দিছে সেম 27 সেপ্টেম্বর 2021 পর্যন্ত ভিসা দিছিল 6 মাসের। তো 6 মাসের ভিসাটা কেন হইলো এত মানে শর্ট টাইমের কেন ভিসাটা দিল আমি আসলে না না আপনাকে সরি আমি জিনিস বোঝান, আপনি এখন কি ভিসাতে আছেন? আমি আপনার আসছি 2 বছর, আমি স্পোর্টস বিষয়ে আসছিলাম। হ্যাঁ, তো আপনাকে 6 মাসের ভিসা কেন কেন দিল বুঝলাম না। না, আমাকে দিছে 2.5 বছরের, আমার ছেলেকে দিছে 6 মাসের। এখন হ্যাঁ, আপনার ভিসার সাথে তো ওটা নিশ্চয়ই টাই আপ করে দিয়েছে। আপনার ভিসা কবে শেষ হচ্ছে? আমার ভিসা আপনার 27 সেপ্টেম্বর 2021। আর তার ভিসা? তার ভিসা 27 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর 2021। জি, যেটা হয়েছে যে এটা আপনার ভিসার সাথে টাই আপ করে দিয়েছে। আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার সাথে আপনার ছেলেকে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। রেজা ভাই, সিস্টার আপনি একটু লাইনে থাকেন, আমরা আপনার কলটা শেষ করব। আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করছি, বাট আপনি লাইনে স্টে করেন, আমরা আপনার অ্যান্সার করব। প্রিয় কলার দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের আলোচনা শোনার জন্য। আমরা আশা করছি এই প্রোগ্রাম থেকে আপনারা উপকৃত হয়েছেন। আবার আমরা আজকে 2টা মেসেজ রেখেছি, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসছেন তাদের জন্য, তাদেরকে আপনারা অবশ্যই প্রপারলি গাইড করবেন, এই আমরা রিকোয়েস্ট করছি। তারা এখানে এসে তাদের স্টাডি কমপ্লিট করতে পারে, এরপরে তারা বেটার জবে যেতে পারে, বেটার ক্যারিয়ার করতে পারে, এই আশা রেখে আমাদের যে প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।